পৃষ্ঠা 205। জলগণ্ডুষ চলছে। চণ্ডীদাস সম্পাদন। বীরভূম বিবরণ দ্বিতীয় খণ্ড ছাপা হইয়া গিয়াছে, কাগজে প্রশংসাও হইয়াছে, কিন্তু কেহ পড়ে না, বীরভূমের লোকেও কেনে না। একদিন ডক্টর শ্রীযুক্ত রমেশচন্দ্র মজুমদার মহাশয়কে জিজ্ঞাসা করিলাম, বীরভূম বিবরণ পড়িয়াছেন? তিনি বলিলেন, ওসব রাজা মহারাজার লেখা বই আবার কি পড়িব। আমি বলিলাম, রাজা মহারাজার লেখা নয়, অনেক খাটিয়া গ্রামে গ্রামে ঘুরিয়া বিবরণ সংগ্রহ করিয়াছি, আমিই লিখিয়াছি। তিনি বলিলেন, তাহা হইলে পড়িয়া দেখিব। অথচ এই খণ্ডে চেদিরাজ কর্ণদেবের এক সামন্তের শিলালিপির প্রতিলিপি ছিল। নর্মদা নদীর তীরে ত্রিপুরী ছিল ইহার রাজধানী। জীবনের প্রায় 60 বৎসর ধরিয়া ইনি দিগ্বিজয় করিয়া বেড়াইয়াছিলেন। ইনি বাংলায় আসিয়াছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে কতদূর আসিয়াছিলেন, কোথায় পাল রাজাদের সঙ্গে তাহার যুদ্ধ হইয়াছিল, কেহ জানিত না। আমি পাইকোড় গ্রামে বীরভূমে মুরারই স্টেশনের নিকটে চেদিরাজের নামাঙ্কিত তাহার এক সামন্তের শিলালিপি আবিষ্কারপূর্বক প্রমাণিত করিয়াছিলাম যে কর্ণদেব রাঢ় দেশে আসিয়াছিলেন। সম্ভবত পাইকোড় গ্রামাঞ্চল তাহার কোনো সামন্তের শাসনেও ছিল, এবং এইখানেই তিনি পাল যুবরাজ বিগ্রহ পালের করে আপন কনিষ্ঠা কন্যা যৌবনশ্রীকে সম্প্রদান করিয়া পাল সম্রাট নয়পালের সঙ্গে বৈবাহিক সন্ধিতে আবদ্ধ হইয়াছিলেন। আচার্য হরপ্রসাদ এই লিপির পাঠোদ্ধার করিয়াছিলেন। হরপ্রসাদের অনুরোধে কলিকাতা জাদুঘরের তদানীন্তন অধ্যক্ষ শ্রী কাশীনাথ নারায়ণ দীক্ষিত এই লিপির প্রতিলিপি গ্রহণ করিয়াছিলেন, আর স্বনামধন্য ঐতিহাসিক স্বর্গত রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহার প্রথম খণ্ড বাংলার ইতিহাসে এর দ্বিতীয় সংস্করণে এই লিপির উল্লেখ করিয়াছিলেন। এইবার বীরভূম বিবরণ তৃতীয় খণ্ড ছাপিতে হইবে। পূর্ববার বিশ্বকোষ প্রেসের উপরের ঘরে থাকিতাম এবং প্রাচ্যবিদ্যা মহার্ণব নগেন্দ্রনাথ বসু মহাশয়ের তত্ত্বাবধানে বিশ্বকোষ প্রেসেই বীরভূম বিবরণ ছাপা হইত। এবারকার বিবরণের নানুরই প্রথম প্রবন্ধ আর চণ্ডীদাস প্রসঙ্গই প্রধান আলোচ্য বিষয় হইবে। চণ্ডীদাস লইয়া প্রাচ্যবিদ্যা মহার্ণবের সঙ্গে মতবিরোধ ঘটিল, মতান্তর মনান্তরে দাঁড়াইল। আমি উপরের আশ্রয় এবং প্রেস ত্যাগ করিলাম। প্রাচ্যবিদ্যা মহার্ণব আমার বিরুদ্ধে লেখা সত্ত্বেও আমার পৃষ্ঠপোষক ও ছাপাখানার খরচদাতা বীরভূম হেতমপুরের মহারাজ কুমার মহিমা নিরঞ্জন চক্রবর্তী আমাকে সমর্থন করিলেন। আমি অন্যত্র বাসা করিলাম এবং অন্য ছাপাখানায় বইখানি ছাপিতে দিলাম। কিন্তু সমস্যা দেখা দিল চণ্ডীদাস লইয়া। পৃষ্ঠা 206। চণ্ডীদাসের পদ কীর্তনিয়ার মুখে বাল্যকাল হইতে শুনিয়া আসিতেছি। নীলরতন মুখোপাধ্যায় বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে যে চণ্ডীদাস পদাবলী ছাপাইয়াছেন, তাহার মূল পুঁথিখানিও সংগ্রহ করিয়াছি, কিন্তু গোল বাঁধাইয়াছেন বসন্ত রঞ্জন বিদ্যুৎ বল্লভ। তিনি বাঁকুড়া জেলা হইতে চণ্ডীদাস ভণিতাযুক্ত এক পদাবলীর পুঁথি আবিষ্কার করিয়াছেন, নানান টিকা টিপ্পণী দিয়া সেই পুঁথির সম্পাদন করিয়াছেন। এমন সুসম্পাদিত পুঁথি পূর্বে দেখি নাই। তার উপর আচার্য রামেন্দ্র সুন্দর তাহার একটি সুলিখিত সুন্দর ভূমিকা জুড়িয়া দিয়াছেন। সুতরাং সমস্যায় পড়িয়া গেলাম। বসন্ত রঞ্জনের সম্পাদন ও রামেন্দ্র সুন্দরের ভূমিকা একদিকে, আমার আবাল্য সংস্কার অন্যদিকে। কাহাকে রাখি কাহাকে ফেলি। এদিকে বসন্ত রঞ্জনের পুঁথির ভাষাগুলি এক একটি সঙ্গিনের খোঁচা, প্রবেশ করিতে গেলেই আঁচড় লাগে। আচার্য হরপ্রসাদ ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করাইয়া দিয়াছিলেন। পরিচয় ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হইল। তাহার সঙ্গে আলাপ করিয়া বসন্ত রঞ্জনের পুঁথির ভাষা তত্ত্বটা কিছু কিছু বুঝিয়া লইলাম। তৃতীয় খণ্ড বীরভূম বিবরণ বাহির হইয়া গেল। আচার্য হরপ্রসাদ ভূমিকা লিখিয়া দিলেন। দুঃখের বিষয়, পুস্তক বাহির হইবার পূর্বেই আমার পৃষ্ঠপোষক বীরভূম অনুসন্ধান সমিতির সম্পাদক মহিমা নিরঞ্জন চক্রবর্তী মহাশয় পরলোক গমন করেন। মহারাজ কুমার মৃত্যুকালে তাহার সমস্ত সম্পত্তি অফিসিয়াল ট্রাস্টির হাতে দিয়া গিয়াছিলেন।
বীরভূমের প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেটের নিকট এফিডেভিট করিয়া তাহার নিকট দরবারপূর্বক বহু ঝঞ্ঝাটেই আমার প্রাপ্য আদায় হইয়াছিল। আমার বাসা ছিল বোধ হয় শ্রীদাম পালের লেনের একটা বাড়ির একাংশে। স্বনামধন্য রায়বাহাদুর শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মিত্র মহাশয়ও সেই সময় ওই অঞ্চলে থাকিতেন। তাহার সঙ্গেও চণ্ডীদাস লইয়া আলোচনা করিতাম। বীরভূম বিবরণ তৃতীয় খণ্ডে নানুর চণ্ডীদাস ও ছাতনা প্রভৃতি লইয়া বিস্তৃত আলোচনা ছিল। কলিকাতার বাসা তুলিয়া বাড়ি গিয়াছি। হেতমপুরের রাজ এস্টেটের সঙ্গে দেনা পাওনাও মিটিয়াছে। এমন সময় বঙ্গীয় সাহিত্য পরিষদ হইতে প্রস্তাব গেল চণ্ডীদাস পদাবলী সম্পাদন করিতে হইবে। সাহিত্য পরিষদ সম্পাদক সংঘ গঠন করিয়া দিলেন। সাহিত্য পরিষদ সম্পাদক সংঘ গঠন করিয়া দিলেন ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রায় শ্রী খগেন্দ্রনাথ মিত্র বাহাদুর, পণ্ডিত বসন্ত রঞ্জন বিদ্যুৎ বল্লভ, অমূল্যচরণ বিদ্যাভূষণ, শ্রী বসন্ত কুমার চট্টোপাধ্যায়, বন্ধনীর মধ্যে অধ্যাপক, এবং আমি। পরিষদের সম্পাদক তখন যতীন্দ্রনাথ বসু মহাশয়। চণ্ডীদাস পদের পাঠান্তর এবং নতুন পদ সংগ্রহ করিবার জন্য আমি ঢাকায় গিয়া উপস্থিত হইলাম। গিয়াছিলাম আরও নানা স্থানে, সংক্ষেপে ঢাকার কথাটাই বলিব। ঢাকা পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন খ্যাতনামা পণ্ডিত ডক্টর শ্রী সুশীল কুমার দে। পুঁথিশালার জহুরি ছিলেন সুবোধচন্দ্র চট্টোপাধ্যায়। আমি তাহার নিকট ও ডক্টর দে মহাশয়ের নিকট বহু সাহায্যই পাইয়াছিলাম। ঢাকায় গিয়া একবার জগন্নাথ হলে অতিথি হিসাবে ছিলাম। খরচ দিয়াছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ। তারপর যতবার গিয়াছি ডক্টর নলিনীকান্ত ভট্টশালীর বাড়িতে গিয়া উঠিতাম। তিনি ঢাকা জাদুঘরের অধ্যক্ষ ছিলেন। পৃষ্ঠা 207। তাহার চেষ্টায় ঢাকা জাদুঘরের অনেক দুষ্প্রাপ্য মুদ্রা ও অন্যত্র দুর্লভ মূর্তি সংগৃহীত হইয়াছিল। জাদুঘরের পুরানো পুঁথির সংখ্যাও বড় কম ছিল না। এই সহৃদয় সাহিত্যরসিক বন্ধুবৎসল ঐতিহাসিক বহুদিন হইল সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছেন, কিন্তু তাহার পুণ্য স্মৃতি আমার হৃদয়ে উজ্জ্বল হইয়া আছে। কৃষ্ণনগর বঙ্গীয় সাহিত্য সম্মেলনে তিনি ঐতিহাসিক শাখায় সভাপতিত্ব করিতে আসিয়াছিলেন। কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে আড়ালে ডাকিয়া লইয়া গিয়া বলিলেন, সংবাদ পাইয়াছি আমার জ্যেষ্ঠ জামাতার মৃত্যু হইয়াছে। মেয়ের কোনো খবর না লইয়াই চলিয়া আসিয়াছি। সংবাদ শুনিয়া স্তম্ভিত হইয়া গেলাম। জিজ্ঞাসা করিলাম, কেন আসিলেন? সংক্ষেপে উত্তর দিলেন, কর্তব্য। সেই যাত্রায় তিনি কলিকাতা ঘুরিয়া গিয়াছিলেন। বোধ হয় কলিকাতাতেই তাহার সঙ্গে শেষ সাক্ষাৎ। ঢাকা হইতে ফিরিয়া কবি প্যারীমোহন সেনগুপ্তের ভাড়া বাড়ির বাহিরের একটি কুঠরি লইয়া একাকী থাকি। ভাড়া মাসে 10 টাকা। একটা স্টোভ কিনিয়া নিজে রাঁধি খাই, কিন্তু রোজ সুনীতি চাটুর্যের বাড়ি যাই। বসন্ত রঞ্জন তাহার পুঁথির নাম দিয়াছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের নিকষে কষিয়া চণ্ডীদাসের পদের আলোচনা করি। বীরভূম বিবরণ তৃতীয় খণ্ড সম্পাদনের সময় একদিন রাগিয়া ডক্টর চট্টোপাধ্যায় মহাশয়ের নাম দিয়াছিলাম পারদর্শী। বলিয়াছিলাম, সাগর পার হইতে ফিরিয়া আপনি এমন পারদর্শী হইয়াছেন যে বৈষ্ণব সাহিত্য সম্বন্ধেও আপনার মত মানিয়া লইতে হইবে। এখন আর সে রাগ নাই। শ্রীকৃষ্ণ কীর্তনের অপূর্ব কবিত্ব আমায় মুগ্ধ করিয়াছে। একটা বিষয় কেহ দেখে নাই, আমি সেটা দেখাইয়া দিলাম। আদি রসাত্মক গ্রন্থের 2টা ভাগ থাকে। একটা বিপ্রলম্ভ, পয়হস্যই পয়রফলা ল ময় ভয়। অন্যটা সম্ভোগ, দন্তেশ ময় ভয় ওকার গ। এই 2টার আবার 4টা বিভাগ। উজ্জ্বল নীলমণি ধারা অনুসরণ করিয়া বৈষ্ণব গীতিকারগণ বিপ্রলম্ভের 4টি বিভাগ স্বীকার করেন: পূর্বরাগ, মান, প্রেম, বৈচিত্র্য এবং প্রবাস। কিন্তু শ্রীচৈতন্য পূর্বযুগে এ বিভাগ ছিল না। এমনকি শ্রীচৈতন্য পরবর্তী পণ্ডিতরা জগন্নাথও উজ্জ্বল নীলমণির বিভাগ স্বীকার করেন নাই। শ্রীচৈতন্য পূর্ববর্তী যুগে আদি রসের 4টি ধারার নাম ছিল পূর্বরাগ, মান, করুণ এবং প্রবাস।
করুণাক্ষ বিপ্রলম্ভের লক্ষণ হইল ইউ নৌ রে গতরস্মিন গতবতী লোকান্তরং পুনর্লভ্যে, বন্ধনীর মধ্যে সাহিত্য দর্পণ। ড্যাশ উদ্ধৃতি শুরু। যুবক যুবতী দুজনের মধ্যে একজনের লোকান্তর ঘটিবে দাঁড়ি, এবং পুনরায় সেই দেহেই মিলন ঘটিবে দাঁড়ি উদ্ধৃতি শেষ। তবেই তাহাকে করুণাক্ষ বিপ্রলম্ভ বলা চলিবে। যুবক যুবতীদের একজনের মৃত্যু হইলেও সেই দেহে মিলন হওয়া চাই। মৃতদেহ অবিকৃত থাকিবে এবং পুনরায় সেই দেহে প্রাণ সঞ্চার ঘটিবে, যেমন কাদম্বরীতে চন্দ্রাপীড়। আবার লোকান্তর অন্য লোকেও হইতে পারে, যেমন শকুন্তলায় কশ্যপ আশ্রমে মিলন। শ্রীকৃষ্ণ কীর্তনে আমি সেই করুণ আবিষ্কার করিলাম। পরিষদ পত্রিকায় রসশাস্ত্র ও শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে একটা প্রবন্ধও লিখিলাম। বসন্তরঞ্জন বলিলেন, আপনার প্রবন্ধটা আমি শ্রীকৃষ্ণ কীর্তনের ভূমিকায় ছাপিয়া দিব, কিন্তু ছাপেন নাই। পৃষ্ঠা 208। পৃষ্ঠা 208 একটি বইয়ের মুখপত্র ছাপা হয়েছে, তলায় লেখা চণ্ডীদাস সম্পাদনের গ্রন্থরূপ। প্রথমে উপরে লেখা ডান দিকে সাহিত্য পরিষদ গ্রন্থাবলী সং 83, নিচে চণ্ডীদাস পদাবলী, তার নিচে প্রথম খণ্ড, তার নিচে শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় কর্তৃক সম্পাদিত। একেবারে নিচে আশ্বিন 1341। মূল পাঠ পৃষ্ঠা 209। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিখানি লইয়া যিনি সর্বাধিক আলোচনা করিয়াছেন, পুঁথির পাঠোদ্ধারে যিনি বসন্তরঞ্জনের প্রধান সহায় ছিলেন, তিনি প্রথম সংস্করণ শ্রীকৃষ্ণ কীর্তনের একটি খণ্ডের নাম দিয়াছিলেন বালখণ্ড। এই খণ্ডেই করুণাক্ষ বিপ্রলম্বের উদাহরণ আছে। আমি এই নাম সংশোধন করিয়া দিই, এই খণ্ডের প্রকৃত নাম বানখণ্ড, বয়কার মূর্ধন্য খ ওয়াডয়। কবি প্যারীমোহনের বাসায় একটি কুঠরিতে থাকি। রোজ সকালে ডক্টর সুনীতি কুমারের বাড়ি যাই। এক একদিন ফিরিতে দেরি হয়, তখন আর রাঁধিতে ইচ্ছা করে না, চিঁড়া দই আনিয়া খাই। কলিকাতায় এমন দিন গিয়াছে, হাতে 4 আনা মাত্র পয়সা আছে। 2 পয়সা চিঁড়া, 1 পয়সা 2টি কলা, আর 8 পয়সা দই ও 8 পয়সা চিনি মাখিয়া খাইয়া দিন কাটাইয়াছি। তখনকার দোকানে 8 পয়সা চিনি ও 8 পয়সা দই পাওয়া যাইত। একদিনকার ঘটনা বলি। ডক্টর সুনীতি কুমারের বাড়িতে বসিয়া আছি। শ্রীকৃষ্ণ কীর্তন লইয়াই আলোচনা চলিতেছে। এমন সময় অভিনয় জগতের নতুন ধারার প্রবর্তক, সুপণ্ডিত সুরসিক স্বনামধন্য শ্রী শিশির কুমার ভাদুড়ী মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। স্বাগত সম্ভাষণ জানাইয়া সুনীতি কুমার তাহাকে বলিলেন, শোন, বেলা প্রায় 12টা বাজে, গেরস্থ বাড়ি, এ সময় আর যাসনে, ডাল ভাত যা হয় 2টি খেয়ে যা। মুখ হইতে চুরুট সরাইয়া হাস্যমুখে শিশির কুমার সম্মতি জানাইলেন। আমি উঠিয়া পড়িলাম। বলিতে ভুলিয়াছি, এই সময়টা কোনোদিন বৈকালে আমি স্টার থিয়েটারে, তখন আর্ট থিয়েটার লিমিটেড হইয়াছে, যাইতাম। কোনোদিন বা সাহিত্য পরিষদে রামকমল সিংহ এবং তারাপ্রসন্ন পণ্ডিত মহাশয়ের সঙ্গে দেখা করিতে যাইতাম। একদিন বৈকালে সাহিত্য পরিষদে গিয়াছি। সুনীতি কুমার আমাকে একান্তে লইয়া জিজ্ঞাসা করিলেন, আমি বিলেত ফেরত, আপনি জানেন? আমি বলিলাম, আগে জানি। সুনীতি কুমার বলিলেন, আচ্ছা, আমাদের বাড়িতে খেতে আপনার কোনো আপত্তি আছে? আমি জিজ্ঞাসা করিলাম, কেন বলুন তো? তিনি বলিলেন, সেদিন দুপুরে ভাদুড়িকে খেতে বললাম, আপনাকে কিছু বলিনি, এজন্যে বাড়ির মেয়েরা আমাকে খুব তিরস্কার করেছে। আমি বলিলাম, প্রায় রোজই তো যাই। সুনীতি কুমার বলিলেন, তা নয়, একজনকে বলেছি আর একজনকে ফিরিয়ে দিয়েছি, এটা খুব অন্যায় হয়ে গেছে। যা, কাল রাতে আপনাকে আমাদের বাড়িতে খেতে হবে। রাত্রে আপনি কি খান? আমি বলিলাম, ভাত খাই। এটা বলার আরও একটা উদ্দেশ্য ছিল, আমাদের গ্রামাঞ্চলে তথাকথিত শূদ্র বাড়িতে ব্রাহ্মণগণ তরকারি ও মাছের ঝোল দিয়া লুচি খাওয়া দোষের মনে করেন না, কিন্তু ভাত, ওরে বাপরে! আমি ভাবিলাম, লুচি বলিলে চট্টোপাধ্যায় মহাশয় যদি কিছু মনে করেন। সুনীতি কুমার ভোজন বিলাসী মানুষ, সুতরাং আহারের আয়োজনটা প্রায় রাজসিক হইয়াছিল।
চাটুর্যী মহাশয়ের বাড়িতে গেলে ফিরিতে দেরি হইত। ছুটির দিন হইলে তো কথাই ছিল না, তবে তাহার খাবার সময় বুঝিয়া ঠিক উঠিয়া আসিতাম। এমনই দিন তিনেক রান্নাবান্না হইয়া উঠে নাই। একদিন বিকালে স্টার থিয়েটারে গিয়াছি। পৃষ্ঠা 210। স্টার থিয়েটারের এখন অনেক পরিবর্তন হইয়াছে, কিন্তু সেকালে থিয়েটারের উপরের তলায় একটি ঘর ছিল। সেই ঘরে নাট্যকার অপরেশচন্দ্র প্রত্যহই আসিয়া বসিতেন, এবং এই ঘরে ঐতিহাসিক শ্রী রমেশচন্দ্র মজুমদার ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রভৃতি বহু মনীষী আসিয়া আড্ডা জমাইতেন। আমি উপস্থিত হওয়া মাত্র সেদিন অপরেশচন্দ্র বলিলেন, এই যে কলকাতায় শ্রী কিছু ফিরেছিল, কিন্তু স্বভাব যাবে কোথা, চেহারাটা আবার রাঢ়ের কাঠামোতে ফিরিয়া এনেছেন দেখছি। অপরেশচন্দ্রের আতিথেয়তার কথা সেকালে একটা গল্পের মতো ছিল। খাবার অবশ্য প্রচুর আসিল, খাইলামও অনেক। তারপর নিজের দুরবস্থার কারণটা জানাইলাম। সেখানে স্বনামধন্য রাজেন্দ্রনাথ কবিরাজের জামাতা শ্রী অনাথ কবিরাজ মহাশয় উপস্থিত ছিলেন। অনাথ কবিরাজ মহাশয় অর্থাৎ গম্ভীরভাবে বলিলেন, কাল 3টের সময় এখানে যদি আসেন আমার খুব উপকার হয়। এখানেই আসবেন, তারপর আমি সঙ্গে করে নিয়ে যাব। অনাথ কবিরাজের উপকার আমার মতো ক্ষুদ্র লোকের দ্বারা? আমি বিস্ময়ের সঙ্গে সম্মতি দিলাম এবং পরদিন যথাসময়ে স্টার থিয়েটারে 3তলে উপস্থিত হইলাম। গিয়া দেখি তৎপূর্বেই অনাথনাথ সশরীরে হাজির হইয়াছেন। অপরেশচন্দ্র তখনও আসেন নাই। কবিরাজ মহাশয় আমাকে সঙ্গে লইয়া একেবারে আর্ট থিয়েটার লিমিটেডের অন্যতম কর্ণধার বাঘা অ্যাটর্নি সতীশচন্দ্র সেনের বাড়িতে গিয়া উঠিলেন। সতীশচন্দ্রের সুযোগ্য পুত্র সুশীলচন্দ্র আমাদিগকে স্বাগত জানাইলেন। সংবাদ পাইয়া সতীশচন্দ্রও আসিয়া উপস্থিত হইলেন। ক্ষণ পরেই 2 থালা ফল এবং মিষ্টান্ন ও জল লইয়া ঠাকুর চাকর দেখা দিল। খাওয়ার পর অনাথ কবিরাজ সতীশ সেনকে বলিলেন, ব্রাহ্মণ ভোজনে দক্ষিণা দিতে হইবে। সতীশচন্দ্র উত্তর দিলেন, আদেশ করুন। অনাথনাথ বলিলেন, একটি কুকার চাই, ব্রাহ্মণের আজ 3 দিন খাওয়া হয় নাই। সতীশচন্দ্র বলিলেন, একজনের মতো হলেই হবে তো? আমি বলিলাম, না, 2 জনের মতো চাই। সতীশচন্দ্র হাসিয়া বলিলেন, ব্রাহ্মণে কি এখানে? না, এখানেও কৌলিন্য ফলিয়াছেন, আর নয় তো? আমি বলিলাম, আমরা বীরভূমের লোক, ভাত বেশি খাই, সুতরাং আপনাদের একজনের কুকারে আমার কুলাবে না। সতীশচন্দ্র উত্তর দিলেন, কাল সন্ধে স্টার থিয়েটারে এসে নিয়ে যাবেন। কুকারটি পরদিনই পাইয়াছিলাম, অন্য কষ্টও ঘুচিয়াছিল, কিন্তু কলিকাতা বাস কপালে সহিল না। সম্পাদক সংঘের সঙ্গে মতভেদ হওয়ায় পুঁথিপত্র লইয়া কলিকাতা ত্যাগ করিলাম। প্রমথ চৌধুরী বীরবল একদিন আমাদের ডাকিয়া মিটমাটের চেষ্টা করিয়াছিলেন, কিন্তু আচার্য হরপ্রসাদের উপদেশে আমি আপোষে সম্মত হই নাই। পরে পরিষদ হইতে প্রস্তাব যায় আমি ডক্টর সুনীতিকুমারের সঙ্গে কাজ করিতে সম্মত আছি কি না। আমি সম্মত হই এবং চট্টোপাধ্যায় মহাশয়ের সুকিয়া রোয়ের বাসাতেই আশ্রয় গ্রহণ করি। সুনীতিকুমারের আবৃত্তি ভঙ্গি যেমন শুদ্ধ তেমনই চমৎকার। মেঘদূত চট্টোপাধ্যায় মহাশয়ের প্রিয় কাব্য। শুনিয়াছি কাব্যটি তাহার নিত্য সঙ্গী এবং ইউরোপ আমেরিকাও ঘুরিয়া আসিয়াছে। পৃষ্ঠা 211। আমি মাঝে মাঝে তাহার নিকট মেঘদূত শুনিতাম। কত দেশের কত গল্প, নানা কারণে এক একদিন কাজ শেষ হইতে রাত্রি 1টা বাজিয়া যাইত। সুকিয়া রো হইতে হিন্দুস্থান রোডে একটা ভাড়া বাড়িতে তিনি উঠিয়া যান। হিন্দুস্থান রোডে অভ্যাসটি তিনি ত্যাগ করিয়াছিলেন। সুনীতিকুমারের নূতন বাড়ি তখন তৈয়ারি হইতেছে। হিন্দুস্থান পার্কে গৃহপ্রবেশের দিন উপস্থিত হইলাম। তারপর কতবার নিমন্ত্রিত হইয়া সেই বাড়িতে গিয়াছি। প্রয়োজনে অপ্রয়োজনে গিয়া 2-10 দিন, 1 মাস 1.5 মাস কাটাইয়া আসিয়াছি। চট্টোপাধ্যায় দম্পতি আমাকে একজন আত্মীয় রূপেই গ্রহণ করিয়াছেন। হিন্দুস্থান রোডের বাসায় থাকিতেই বোধ হয় চণ্ডীদাস প্রকাশিত হইয়াছিল। এত বিলম্বের কারণ চট্টোপাধ্যায় মহাশয় নানা কাজে ব্যস্ত থাকিতেন। আমাদের সম্পাদিত চণ্ডীদাসে আমরা গুটি 24 পদ খাঁটি চণ্ডীদাসের বলিয়া গ্রহণ করিয়াছিলাম।
চণ্ডীদাস যে তিনজন ছিলেন সে বিষয়ে আমার কোনো সংশয় নাই। আদি চণ্ডীদাস যে বীরভূম নানুরে বাস করিতেন সে বিষয়েও আমি নিঃসন্দেহ হইয়াছি। আজকালকার ছাত্রছাত্রীগণ পুরনো পুঁথি সংগ্রহে তেমন মনোযোগ দেন না। কলিকাতা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গীয় সাহিত্য পরিষদও এ বিষয়ে যেন অনেকটা ঔদাসীন্য অবলম্বন করিয়াছেন। পদাবলীর অধ্যাপকগণকেও এদিকে আগ্রহশীল বলিয়া মনে হয় না। আমাদের সম্পাদিত চণ্ডীদাস প্রকাশিত হইবার পর একমাত্র ডক্টর মোহাম্মদ শাহিদুল্লাহ ভিন্ন আর কাহাকেও তেমন উল্লেখযোগ্য আলোচনা করিতে দেখি নাই। শারদীয় আনন্দবাজার পত্রিকা 1365। পড়া চলছে পরের ফাইলে।